স্বাগতম এক্সেস মেডিকেল স্কুলের ইমিউনোলজি লেকচার ক্লাসে। আমাকে দেখে অবাক হওয়ার পিছনে আজকে আমি একটু নতুন লুকে আসছি। সম্ভবত কারণে আমি আজকে একটু ক্লিন হয়ে আসছি। যাই হোক, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা সেলুলার বেসিস অফ ইমিউনোলজি ইমিউনো সিস্টেমের লেকচার 2 যে এই ক্লাসটি আমরা করবো। কারণ আরও ক্লাস নেওয়া যেত, কিন্তু এখন শুনতে পাচ্ছি যে কোনো সময় তোমাদের ভাইবার ডেট চলে আসতে পারে, অর্থাৎ পরীক্ষার ডেট চলে আসতে পারে থার্ড প্রপের, যার ফলে আমরা একটু শর্ট করে ফেলবো। একদম বেসিক যেটা তোমাদের ভাইবা পরীক্ষা ওরিয়েন্টেড সেই ক্লাসগুলো নেওয়ার জন্য অনেকে কমেন্ট করেছে, তার উপরে আমরা জোর দিব। তা ইমিউনোলজির যে কম্পোনেন্ট, তার ভিতরে সেল একটি ইম্পর্টেন্ট পার্ট। সেই পার্টের ভিতরে আমরা গতদিন ইনেট ইমিউনিটির অনেকগুলো সেল পড়েছিলাম, তার ভিতরে এনকে সেল যে বাকি ছিল, যদি এনকে সেল দু ধরনের ইমিউনিটি দেয়, কিন্তু অ্যাকচুয়ালি ইনেট ইমিউনিটির সেল। আর আজকে আমরা বি সেল এবং টি সেলটা শেষ করার চেষ্টা করবো। যদি অনেক বড়, টি সেল করতে অনেক সময় লাগে, বি সেল করতে তার অনেক সময় লাগে, তা আমরা আজকে শেষ করার চেষ্টা করবো। আজকে একটু লেট হয়ে গেল ব্যক্তিগত কারণে, সেই জন্য আমি দুঃখিত। তাহলে আমরা দেখেছি যে আগের দিন যা পড়েছিলাম সেটা আমরা রিপিট না করি। আরেকটি সেল আমাদের আছে যে এনকে সেল। এনকে সেলকে বলা হয় কি? ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল। হোয়াই ইট ইজ কল্ড ন্যাচারাল কিলার সেল? আমরা জানি যেমন টি সেল এবং বি সেলের ক্ষেত্রে, যেমন টি সেল কখন আমাদের অ্যান্টিজেনকে রিকগনাইজ করে? যখন আমাদের ম্যাক্রোফেজ বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যখন একটা অ্যান্টিজেনকে এনগালভ করে, তারপরে সে তার এমএইচসি মলিকুলার অ্যাসোসিয়েশনের সাথে এমএইচসি অ্যান্টিজেন কমপ্লেক্স ফর্ম করে, সারফেস এক্সপ্রেস করে, তারপর টি সেল রিসিপ্টরের মাধ্যমে সেই কমপ্লেক্স বাইন্ড হয় এবং টি সেলের কাছে রিসিভ হয়। তারপরে সেলটা অ্যাক্টিভেট হয়, তারপর ইফেক্টেড টি সেল হিসেবে কাজ করে ফাংশনাল হয়। বাট ইন কেস অফ এনকে সেল, এখানে কোনো এমএইচসি মলিকুলার অ্যাসোসিয়েশনের প্রয়োজন হয় না, এবং এর কোনো স্পেসিফিসিটি নাই, এর কোনো মেমোরিও নাই। এই তিনটা কারণে এটাকে ন্যাচারাল বলা হয়। ন্যাচারালি সে সরাসরি টিউমার সেলকে এবং ভাইরাস ইনফেক্টেড সেলকে সে কিল করতে পারে। সো দিস ইজ কল্ড ন্যাচারাল কিলার সেল। এই ন্যাচারাল কিলার সেলের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টার আছে। যেমন এটাকে বলা হয়, আমরা যেটা হচ্ছে লিম্ফয়েড প্রোজেনিটর সেল থেকে কিন্তু এর অরিজিন, লিম্ফয়েড প্রোজেনিটর সেল থেকে। এই জন্য এটা হচ্ছে কি বলা হয় লার্জ গ্রানুলার লিম্ফোসাইট। এটাকে বলা হয়, কিছু ইম্পর্টেন্ট ফিচার আছে, এটা হচ্ছে লার্জ গ্রানুলার লিম্ফোসাইটস। লার্জ গ্রানুলার লিম্ফোসাইটস, এর আগে আমি বলছি। 2 নম্বর হচ্ছে এটা হচ্ছে ল্যাক অফ CD3 কমপ্লেক্স। এই CD3 কমপ্লেক্সটা সমস্ত লিম্ফোসাইটেই থাকে, বাট এনকে সেলে থাকে না। ল্যাক অফ CD3 কমপ্লেক্স এন্ড MHC প্রোটিনস, এটাও থাকে না। তার মানে MHC প্রোটিন না থাকার কারণে কিন্তু এনকে সেল ন্যাচারালি কিল করতে পারে। যদি থাকতো তাহলে কিন্তু সেটা চলে যেত বি সেল বা টি সেলের কাছে, বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মাধ্যমে সেটা প্রেজেন্ট হতো। এবং এটা ডেভেলপমেন্টের জন্য আমরা টি সেলে আসবো, থাইমাস প্রয়োজন হয় না। আমরা জানি যে টি সেলের ডেভেলপমেন্ট ম্যাচুরেশনের জন্য থাইমাসের প্রয়োজন হয়, আর বি সেলের জন্য হচ্ছে বোন ম্যারো, বা এটা একটা ম্যাচুরেশনের জন্য থাইমাস নট রিকোয়ার্ড। থাইমাস প্রয়োজন হয় না। এটা সরাসরি বোন ম্যারো থেকে আসে, বোন ম্যারো প্রোজেনিটর সেল থেকে আসার সাথে সাথে এটা ম্যাচিউর হিসেবেই চলে আসে। আরেকটা হচ্ছে যে অ্যাক্টিভিটি নট এনহ্যান্সড বাই prior exposure of antigen. Prior exposure of antigen. প্রিয়র এক্সপোজার অফ অ্যান্টিজেনের সাথে যেমন মেমোরি সেল থাকে, যে সমস্ত ইমিউন রেসপন্সের ক্ষেত্রে আমরা জানি টি সেল মিডিয়েটেড বা অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউন সেলের ক্ষেত্রে যেমন
মেমোরি বি সেল থাকে, মেমোরি টি সেল থাকে, এর কোনো মেমোরি সেল থাকে না। এই জন্য এটার পিরিয়ড এক্সপোজার অফ অ্যান্টিজেনের সাথে এর ইফেক্টর ফাংশনের কোনো রিলেশন নাই। এবং নো মেমোরি, নো মেমোরি বললাম, নো মেমোরি। এই হচ্ছে তার স্পেশাল ক্যারেক্টার। এই স্পেশাল ক্যারেক্টার অনেক সময় এনকে সেলের প্রপার্টিজ বা ক্যারেক্টার জিজ্ঞাসা করা হয়, এই জন্য এটা তোমাদের কাছে আমি গেলাম। এখন আসবো আমরা এনকে সেলের ফাংশন। এনকে সেলের ফাংশনের ভিতরে আমরা আগেই বলে ফেলেছিলাম দুইটা ফাংশন তোমরা যদি বলতে পারো বা লিখতে পারো এটা যথেষ্ট, যেহেতু তোমাদের এসকিউ হয়। একটা হচ্ছে যে এনকে সেল কিল ভাইরাস ইনফেক্টেড সেল। ভাইরাস ইনফেক্টেড সেলগুলোকে এনকে সেল কিল করে। আমাদের ভাইরাল যে ইনফেকশন, এখানে এনকে সেলের খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। ইভেন এখন যে কোভিড প্যান্ডেমিক চলছে, যে করোনা ভাইরাস, এই ভাইরাসের ক্ষেত্রেও আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার যে প্যারামিটারগুলো আছে তার ভিতরে কিন্তু এনকে সেলের অ্যাক্টিভিটিস একটি ইম্পর্টেন্ট। যার এনকে সেলের অ্যাক্টিভিটিস খুব ভালো, সে কিন্তু খুব দ্রুতই রিকভার করছে এবং প্রোটেকশন নিচ্ছে। তাহলে ফাংশন অফ এনকে সেল, ফাংশন এনকে সেল, এর ভিতরে আসবে একটা হচ্ছে যে কিল, দে কিল অথবা দে কিল ভাইরাস ইনফেক্টেড সেল, ইনফেক্টেড সেল। গেল। 2 নম্বর হচ্ছে দে কিল টিউমার সেল, টিউমার সেল। এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট, টিউমার সেল আর ভাইরাস ইনফেক্টেড সেল। আর পার্টিসিপেটিং গ্রাফট রিজেকশন, এটা তার একটা ফাংশন, যদি আমাদের জন্য ভালো না। গ্রাফট রিজেকশন, গ্রাফট রিজেকশন, গ্রাফট রিজেকশনে সে অংশগ্রহণ করে। এটা নেগেটিভ ফাংশন ফর আস, বাট এই দুইটা পজিটিভ ফাংশন। তাহলে কিভাবে করে? আরেকটা সাইটোকাইন রিলিজ করে সে, গামা ইন্টারফেরন, প্রডিউস গামা ইন্টারফেরন, প্রডিউস গামা ইন্টারফেরন, প্রডিউস গামা ইন্টারফেরন, বাই হুইচ এর মাধ্যমে সে কি করে? অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ। তাহলে কিল ভাইরাস ইনফেক্টেড সেলস, tumor cell, participate in graft rejection, produce gamma interferon cytokines, important cytokines, gamma interferons, by which activate macrophage. তাহলে সে কিভাবে করে? টিউমার এবং ভাইরাস ইনফেক্টেড সেলকে সে কিভাবে কিল করে? এ তো টি সেলের কাছে যাচ্ছে না, অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে না, সরাসরি কিল করতেছে। কিভাবে? সে দুইটা কেমিক্যাল রিলিজ করে, একটা হচ্ছে পারফোরেন্স এন্ড গ্রানজাইমস, গ্রানজাইমস, পারফোরেন্স এন্ড গ্রানজাইমস। তাহলে তোমরা এখানে লিখতে পারো they kill virus infected cell as well as tumor cell by secreting perforins and গ্রানজাইমস, গ্রানজাইমস। তাহলে পারফোরেন্স এন্ড গ্রানজাইমস রিলিজ করে সে ভাইরাস এবং টিউমার সেলকে কিল করে। তাহলে পারফোরেন্স আর গ্রানজাইমস কি করে? এই সেলগুলোকে পোর্ট, সেলের মেমব্রেনে লেগে সে পোর্ট তৈরি করে, পোর্ট তৈরি করে সেলের মেমব্রেনগুলোকে লাইসিস করে দেয়। লাইসিস করে দিলে সেলের যে আর্কিটেকচারাল যে কম্পোনেন্ট গুলো সমস্তগুলো ডিগ্রেডেড হয়ে যায়, এইভাবে সেলগুলো কিল হয়। আরেকটা কাজে সে অংশ, আরেকভাবে সে কিল করে, একটা হচ্ছে পারফোরেন্ট গ্রানজাইমের মাধ্যমে, আরেকটা হচ্ছে এডিসিসির মাধ্যমে, এডিসিসি। তাহলে দুই ধরনের সাইটোটক্সিক অ্যাকশন তার আছে। একটা করে সে নিজে
নিজের সাইটোটক্সিন দিয়ে, দুইটা সাইটোটক্সিন, একটা হচ্ছে যে পারফোরেন্স এন্ড গ্রানজেন্স, আর এক মাধ্যমে করে, দুই মাধ্যমে করে। একটা তো বললাম যে সাইটোটক্সিন রিলিজ করে, একটা হচ্ছে পারফোরেন্স এন্ড গ্রানজেন্স, আর একটা বাই এডিসিসি, এটা তোমাদের শর্ট নোট আসে 1-1.5 মার্কসের। এডিসিসি মানে হচ্ছে কি অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি। এই জিনিসটা কি? এডিসিসি হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি। তাহলে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট তার মানে এনকে সেল এই মাধ্যমে সাইটোটক্সিসিটি করতে গেলে তার একটা অ্যান্টিবডি লাগে। সেই অ্যান্টিবডিটা কি? আইজিজি। উই নো NK cell bear a receptor for IgG. NK cell গায়ে IgG রিসেপ্টর থাকে। তাহলে যখন কোনো ভাইরাস বা কোনো টিউমারের এগেইনস্টে যখন IgG প্রডিউস হয়ে থাকে, তাহলে সেই IgGটা, এই IgG সার্কুলেটিং IgGটা NK সেলের গায়ে IgGটা লাগে। IgGটা লাগলে NK সেল রিসেপ্টর IgG লাগার পরে এই ইমিউনোগ্লোবিন তখন তাকে IgG যে একটা যে ফাংশন আছে সেই এনহ্যান্স করে এই NK সেলের অ্যাক্টিভিটি গুলোকে। এর মাধ্যমে সে ADCC প্রডিউস করে। তো এই দুই মাধ্যমে সে সেলুলার সাইটোটক্সিসিটি করে। এখন আমাদের শরীরে NK সেল কত পার্সেন্ট আছে এটা একটু তোমাদের জানা দরকার। আমাদের 5 to 10% of total circulating lymphocytes. Total circulating lymphocytes এর 5 to 10% আমাদের NK সেল আছে। তাহলে এই NK সেল ডিফিসিয়েন্সি হলে কি হয়? যদি NK সেল যদি আমাদের শরীরে কমে যায় তাহলে কি হয়? ফাংশন দিয়ে আমরা বুঝতে পারছি যে those person who are lack of NK cell, they are more prone to viral infection as well as development of cancer. তাহলে ভাইরাস ইনফেকশনের ফ্রিকোয়েন্সিটা তার বেশি থাকে এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে দুটি ভাইরাস খুবই কমন এখানে, হার্পিস ভাইরাস আর প্যাপিলোমা ভাইরাস। তাহলে হার্পিস ভাইরাস and প্যাপিলোমা ভাইরাস। এই হার্পিস ভাইরাস আর প্যাপিলোমা ভাইরাসের ইনফেকশনটা ফ্রিকোয়েন্টলি হয়। অনেকে দেখবে যে হার্পিস সিমপ্লেক্স, হার্পিস জস্টার, এগুলো হয়। এই হার্পিটিক ইনফেকশন গুলো যাদের ফ্রিকোয়েন্টলি হয় মনে করতে হবে তাদের সেলুলার পার্ট অবশ্যই এটি যে NK সেলের ডিফিসিয়েন্সির জন্য হয়। আর প্যাপিলোমা ভাইরাস কি করে? প্যাপিলোমা ভাইরাস সিএ সার্ভিস করে। প্যাপিলোমা ভাইরাসের সিএ সার্ভিস করে, তারপরে আমাদের স্কিনে ইনফেকশন করে প্যাপিলোমা, এগুলো হয়। আর ভেরিয়াস ক্যান্সার হয়। তাহলে কিভাবে আমরা এই NK সেলের অ্যাক্টিভিটিটা বাড়াইতে পারি? আমাদের শরীরে NK সেলের অ্যাক্টিভিটি বাড়ে কিছু নিউট্রিয়েন্ট আছে আর কিছু অ্যাক্টিভিটি, যেমন এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং এক্সারসাইজ কিন্তু NK সেলের অ্যাক্টিভিটিকে বাড়ায়। আর কিছু খাবার আছে যেমন মাশরুম, তারপরে জিঙ্ক সমৃদ্ধ খাবার, তারপরে সামুদ্রিক কিছু খাবার আছে যেগুলো হচ্ছে
এনকে সেলের অ্যাক্টিভিটিটাকে বাড়ায়। তাহলে এ হচ্ছে আমাদের ওভারঅল এনকে সেল। এরপর আমরা চলে আসবো টি সেল। টি সেল, তাহলে আমরা ইনেট ইমিউনিটির মোটামুটি সবগুলো শেষ হয়ে গেল। এখন আমরা চলে আসবো টি সেল, মানে যেটা আমাদের অ্যাডাপটিভ বা অ্যাকোয়ার্ড ইমিউনিটির অংশ। এখন এই টি সেল আমাদের মেইনলি দেয় হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি, মেইনলি সেল মিডিয়েটেড ইমিউনিটি, বাট অ্যান্টিবডি মিডিয়েট ইমিউনিটি দেওয়ার ক্ষেত্রেও কিন্তু টি সেলের ভূমিকা আছে। কারণ আমরা জানি যে একটা অ্যান্টিবডি প্রডিউস হতে গেলে যে কোনো অ্যান্টিজেনই প্রথমে টি হেল্পার সেলের কাছে আসে, টি হেল্পার সেলের কাছে আসে, তারপর আস্তে আস্তে সাইটোকাইন প্রডিউস হয়, পরে আমাদের বি সেলকে অ্যাক্টিভেট করে অ্যান্টিবডি প্রডিউস হয়। আর টি সেল সেল মেডিয়েটেড ইমিউনিটি তো অবশ্যই দেয়, টি হেল্পার সেলও দেয়, সাইটোটক্সিক টি সেলও দেয়। তাহলে টি সেলটা কোথায় থেকে আসে আমরা জানি, এটাও একটা লিম্ফয়েড প্রজেনিটর সেল, লিম্ফয়েড সিরিজের সেল, লিম্ফয়েড প্রজেনিটর সেল বোন ম্যারো থেকে আসে। আসার পরে এটা হচ্ছে কোথায় ম্যাচিউর হয়, কোথায় ম্যাচিউর হয়, ম্যাচুরেশন টেকস প্লেস, ম্যাচুরেশন হয় কোথায়, আমরা খুব শর্টে যাব, বেশি করতে গেলে অনেক সময় লেগে যাবে। ম্যাচুরেশন টেকস প্লেস ইন থাইমাস। তাহলে derived from bone marrow stem cell, that is lymphoid progenitor stem cell, আর সেখান থেকে ম্যাচুরেশন হয় থাইমাস। তাহলে যদি ডেভেলপমেন্ট অফ টি সেল যদি প্রশ্ন আসে, তাহলে আমাদের অরিজিন লিখবে হচ্ছে লিম্ফয়েড প্রজেনিটর সেল অর স্টেম সেল অফ বোন ম্যারো, আর ম্যাচুরেশন হবে টেকস প্লেস ইন থাইমাস। এই থাইমাসে ম্যাচুরেশন হয় বিধায় এর নাম হয়েছে টি সেল। ঠিক আছে, থাইমাসে ম্যাচুরেশন হয় বলে এর নাম হয়েছে টি সেল। সেই সাথে আমরা বলে নিই বি সেলটা কেন হয়েছে, বি সেলের ম্যাচুরেশন এবং ডেভেলপমেন্ট দুইটাই বোন ম্যারো, বার্সা অফ ফেব্রিসিয়াস, এই বার্সা অফ ফেব্রিসিয়াস অফ বার্ড, এটা পাখির বোন ম্যারোর ওখান থেকে এটা উৎপত্তি হয়েছিল প্রথমে নামটা, যার ফলে এটা আবার বোন ম্যারোর সাথেও সম্পৃক্ত আছে, বার্সা অফ ফেব্রিসিয়াস অফ বার্ড, এই জন্য এটাকে বলা হয় বি সেল। তাহলে বি সেল এবং টি সেলের নামের বিষয়টা তোমরা একটু জানবে। তাহলে কিভাবে টি সেলটা ডেভেলপ হয়, টি সেল ম্যাচুরেশন কিভাবে হয়, সেটা আমরা একটু খুব দ্রুত যাই। প্রথমে হচ্ছে একটা ফিগার দিয়ে বোঝাই, ডেভেলপমেন্ট অফ টি সেল। এর স্টেজ যদি আমরা চিন্তা করি, তখন আমরা এটা মনে করি হচ্ছে প্রজেনিটর সেল, লিম্ফয়েড প্রজেনিটর সেল, বোন ম্যারো থেকে আসলো লিম্ফয়েড প্রজেনিটর সেল। এই যখন আসবে তখন কিন্তু এর সাথে কোনো কিছুই থাকবে না, অর্থাৎ তার টি সেল রিসেপ্টর থাকবে না, তার CD4 মলিকিউল থাকবে না, CD8 থাকবে না, কোনো কিছুই থাকবে না, একদম নেই আসবে, একদম নেই আসবে। থাইমাসে আসার পরে সেইগুলো অ্যাকোয়ার করে। এই জন্য একটা শব্দ আছে, একটা টার্ম আছে, এটাকে বলা হয় থাইমিক এডুকেশন। থাইমিক এডুকেশন ডেভেলপমেন্ট পড়তে পড়তে কয়েকটা টার্ম এখানে আসবে, সেগুলো আমরা একবারে ক্লিয়ার হয়ে নিই। তাহলে প্রথমে আসবে থাইমিক এডুকেশন। হোয়াট ইজ থাইমিক এডুকেশন? থাইমিক এডুকেশনটা হচ্ছে কি, যে টি সেল যখন বোন ম্যারো থেকে থাইমাসে আসবে তখন সে শিক্ষিত হবে, আগে সে অশিক্ষিত ছিল, অর্থাৎ সে কাউকে চিনতো না, বুঝতো না, কিচ্ছু বুঝতো না, এখানে এসে সে শিক্ষা গ্রহণ করবে, এই জন্য এখানে এডুকেশন বলা হয়েছে।
থাইমিক এডুকেশনে থাইমাসে কেন হলো? থাইমাসে একটা মাইক্রো এনভায়রনমেন্ট আছে টি সেল ম্যাচুরেশনের জন্য। এখানে কিছু ফ্যাক্টরস আছে যেগুলো এই ম্যাচুরেশনে, এই এডুকেশনে হেল্প করে। সেগুলো কি? এটাকে বলা হয় মাইক্রো এনভায়রনমেন্ট অফ টি সেল ম্যাচুরেশন। মাইক্রো এনভায়রনমেন্ট অফ টি সেল ম্যাচুরেশন, যেমন এখানে আছে থাইমোসিন, হ্যাঁ, টি সেল এক্সপ্রেস সাইটোকাইন, এটা থাইমাস এক্সপ্রেস সাইটোকাইন থাইমাসে থাকে, থাইমোসিন, তারপর হচ্ছে থাইমিক হরমোন, হ্যাঁ, এইগুলো ফ্রেমওয়ার্ক অফ থাইমাস, এগুলো আমাদের এখানে আলফা বেটা টাইরোসিন, এগুলো এখানে কাজ করে। তাহলে এই থাইমাসে আসার পরে সে কি পায়? সে টি সেল রিসেপ্টর পায়, CD4 মলিকুল পায়, CD8 মলিকুল পায়, এইগুলো পায় এখানে আসে এই মাইক্রো এনভায়রনমেন্টে। তাহলে যখন বলা হয় থাইমিক এডুকেশন কি, যে টি সেল অ্যাকোয়ার দ্য টুলস অফ দ্যাট ট্রেড, আমরা বলি টুলস অফ দ্যাট ট্রেডস, মানে সে তার কর্ম সম্পাদন করার জন্য যা যা প্রয়োজন সেগুলো সে এখানে অ্যাকোয়ার করে। তাহলে টি সেল অ্যাকোয়ার দ্য টুলস অফ দ্য ট্রেডস ইন থাইমাস and ability to use them within the laws of MAC restriction. MAC restriction আমরা একটু পরে আসতেছি। তাহলে এক কথায় বলবো হচ্ছে যে ability to distinguish self and non-self antigen. থাইমাসে আসলে আগে সে কিন্তু সেলফ নন সেলফ অ্যান্টিজেনকে রিকগনাইজ করতে পারত না। তাহলে থাইমিক এডুকেশনের মাধ্যমে সে থাইমিক এডুকেশনের মাধ্যমে সে এই অ্যাবিলিটিটা অর্জন করবে, অ্যাবিলিটি টু ডিস্টিংগুইশ সেলফ এন্ড নন সেলফ অ্যান্টিজেন বাই দ্য লস মানে এই সূত্র অনুযায়ী, বাই দ্য লস অফ MAC restriction. এটা হচ্ছে থাইমিক এডুকেশনের সংজ্ঞা। যদি বলো যে অ্যাবিলিটি টু ডিস্টিংগুইশ সেলফ এন্ড নন সেলফ অ্যান্টিজেন বাই দ্য লস অফ MAC restriction, এটা হচ্ছে থাইমিক এডুকেশন। মানে টি সেল অ্যাকোয়ার দ্য টুলস অফ দ্য ট্রেডস, অর্থাৎ রিসেপ্টর এন্ড আদার মলিকুলস। T cell acquire the T cell receptor and other molecules in their thymus, and ability to distinguish self and non-self antigen by the loss of MAC restriction is called thymic education. মনে হয় ক্লিয়ার হয়েছে? T cell acquire tools of their trades, তাদের ফাংশনের জন্য যা যা লাগে, যেমন T cell acquire T cell receptor and other molecule, that is CD4 and CD8 and others molecule, are অনেক কিছু আছে in the thymus, and they also acquire the ability to distinguish self and non-self antigen by the loss of MAC restriction is called thymic education. তার আগে সে পারে না। তাহলে learning to distinguish self and non-self antigen, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ সেলফ আর নন সেলফ যদি রিকগনাইজ করতে না পারতো তাহলে কি হতো? আমাদের শরীরে সবসময় অটোইমিউন ডিজিজ লেগেই থাকতো, আমরা আগেও বলেছি, স্টেপগুলো পড়ে আসছে। তাহলে এইখানে হচ্ছে MAC রেস্ট্রিকশন কথাটা চলে আসলো। তাহলে MAC রেস্ট্রিকশনটা কি? MAC রেস্ট্রিকশন হোয়াট ইজ MAC রেস্ট্রিকশন? MAC রেস্ট্রিকশন হচ্ছে, আমরা জানি যে টি সেল সেলফ
অ্যান্ড নন সেলফ অ্যান্টিজেনকে রিকগনাইজ করতে গেলে তার এই এমএসসি যে লটা আছে সেটা তার ফলো করতে হবে, মানতে হবে। এটা আমাদের ইনহেরিটেন্টলি অর্থাৎ আমাদের বংশগতভাবে আমরা জন্মগতভাবে এটা পেয়ে থাকি যে যখন এই ডেভেলপমেন্টালি যখন আমি স্টেজ বাই স্টেজ আসবো তখন এটা ক্লিয়ার হবো আরো, যে যখন সে একটা স্টেজ আছে, 3টা স্টেজ আছে মোট, একটা স্টেজ সে যখন CD4 এবং CD8 দুইটাই যখন তার থাকবে তখন তাকে বলা হবে ডাবল পজিটিভ সেল। এইখানে এসে এমএসসিটা সিলেক্ট হয়। আমাদের জন্মগতভাবে আমাদের CD4 has affinity with MHC class 2 আর CD8 has affinity with MHC class 1। এটা আছে। তাহলে আমাদের এমএসসি মলিকিউল তো আমাদের শরীরে আছে, যখন ডেভেলপমেন্ট হয় থাইমাসে তার এক পর্যায়ে CD4 পজিটিভ মলিকিউল যখন সে অ্যাকোয়ার করে তখন সে এই MHC2 সাথে অ্যাসোসিয়েশন হয়, MHC2 সাথে অ্যাসোসিয়েশন হয়, আর CD8 টা MHC1 এর সাথে অ্যাসোসিয়েশন হয়। তাহলে এই CD4 is restricted for MHC2 and CD8 is restricted for MHC1। এটাকেই বলা হয় MHC restriction। অর্থাৎ inherently we acquire the affinity of MHC2 molecule with the CD4 molecule and MHC1 molecule with the CD8 molecule. In thymus during development, CD4 is acquire the association with MHC2 and CD8 acquire the association of MHC1. This is called MHC restriction. ডেভেলপমেন্টাল স্টেজে এসে এগুলো আবার আসবে, আরেকটা আসবে পজিটিভ সিলেকশন এন্ড নেগেটিভ সিলেকশন। তাহলে বোন ম্যারো থেকে আসার পরে প্রথম যখন সে আসে তখন সে থাকবে হচ্ছে CD4 নেগেটিভ, CD8 নেগেটিভ, টি সেল রিসেপ্টর নেগেটিভ। এটাকে বলা হয় ডাবল নেগেটিভ সেল। কিছুই থাকে না, CD4 নেগেটিভ, CD8 নেগেটিভ, টি সেল রিসেপ্টর নেগেটিভ, কিছুই থাকে না। এখানে আসার পরে কিছু সেল যখন কাউকেই সে চেনে না, কিছু অ্যাপোপ্টোসিস হয়ে যায়, ডেড হয়ে যায়। আর এখানে এসে CD4 পজিটিভ হবে, CD8 পজিটিভ হবে, আর টি সেল রিসেপ্টর পজিটিভ হবে। এটাকে বলা হয় ডাবল পজিটিভ সেল। এই ডাবল পজিটিভ সেল থেকে আবার এমএসসি রেস্ট্রিকশন, এখানে এমএসসি চিনবে সে এই স্টেজে এসে, যখন সে যে সেলগুলো হচ্ছে হাই অ্যাফিনিটি হবে অর্থাৎ এমএসসি মলিকুলের সাথে হাই অ্যাফিনিটি হবে তারা কিন্তু আবার ডেড হয়ে যাবে। হাই যদি নো অ্যাফিনিটি হয়, কোনো এমএসসি অ্যাসোসিয়েশন যদি এখানে এসে না হয় তাহলে সে ডেড হয়ে যাবে, হাই অ্যাফিনিটি হলে ডেড হয়ে যাবে, আর যারা লো অ্যাফিনিটি হবে তারা শুধু সার্ভাইভাল থাকবে। তাহলে আমরা যদি দেখি যে ডাবল পজিটিভ সেল এখানে এসে তিনটা ঘটনা ঘটতেছে। CD4 পজিটিভ, CD8 পজিটিভ, টি সেল রিসেপ্টর পজিটিভ। এই ডাবল পজিটিভ সেল এসে তিনটা ঘটনা ঘটে। একটা হচ্ছে যে নো অ্যাফিনিটি উইথ এমএসসি, দুই নম্বর হচ্ছে হাই অ্যাফিনিটি উইথ এমএসসি, তিন নম্বর হচ্ছে লো অ্যাফিনিটি উইথ এমএসসি। যারা হচ্ছে নো অ্যাফিনিটি এবং হাই অ্যাফিনিটি এরা হচ্ছে ডেড হয়ে যাচ্ছে, এবং সাথে সেলফ অ্যান্টিজেনের সাথে
যদি কোনো অ্যাফিনিটি এবং হাই অ্যাফিনিটি না থাকে, এখানে তো অ্যান্টিজেন মানে এই সেলের সাথেই থাকে, সেলফ অ্যান্টিজেনের সাথেই থাকে এগুলা, এরা হচ্ছে ডেড হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে, তাহলে যারা নো অ্যাফিনিটি এবং হাই অ্যাফিনিটি হয়ে ডেড হচ্ছে, এখানে তাদের জন্য নেগেটিভ সিগন্যাল যাচ্ছে, নেগেটিভ সিগন্যাল যাচ্ছে, নেগেটিভ সিগন্যাল। তাহলে সেই সেলগুলো বাঁচছে না, মারা যাচ্ছে। এটাকে বলা হয় নেগেটিভ সিলেকশন, নেগেটিভ সিলেকশন। আর যারা লো অ্যাফিনিটি হচ্ছে, এখানে আছে প্রোভাইড পজিটিভ সিগন্যাল, পজিটিভ সিগন্যাল ফর সার্ভাইভাল, পজিটিভ সিগন্যাল ফর সার্ভাইভাল। এটাকে বলা হচ্ছে পজিটিভ সিলেকশন, পজিটিভ সিলেকশন। তাহলে এই দুইটা টার্ম এখানে আসবে, নেগেটিভ সিলেকশন আর পজিটিভ সিলেকশন। যখন এই ডাবল পজিটিভ সেল উইথ টি সেল রিসেপ্টর, টি সেল রিসেপ্টর তো আমাদের ডেভেলপ হয়ে যাচ্ছে আর্লি স্টেজে, তারপরে নো অ্যাফিনিটি উইথ MHC molecule, high affinity with MHC molecule, this cell give negative signal for survival, মানে কোনো সার্ভাইভাল হচ্ছে না, ডেড হচ্ছে, এটাকে বলে নেগেটিভ সিলেকশন। আর লো অ্যাফিনিটি যেগুলো থাকছে, লো অ্যাফিনিটি, সেগুলো হচ্ছে পজিটিভ সিগন্যাল ফর সার্ভাইভাল, দ্যাট ইজ কল্ড পজিটিভ সিলেকশন। তাহলে আমাদের এই সিলেকশনটা গেল, এখানে তিনটা ঘটনা ঘটে। এখন এই স্টেজগুলো কি? স্টেজ হচ্ছে যে একটা আর্লি স্টেজ, ইন্টারমিডিয়েট স্টেজ আর ম্যাচিউর স্টেজ। অলরেডি আমরা বলে ফেলেছি আর্লি স্টেজ, স্টেজ অফ ডেভেলপমেন্ট, স্টেজ অফ ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আর্লি স্টেজ। আর্লি স্টেজ, আর্লি স্টেজে কি হয়? আর্লি স্টেজ হচ্ছে বোন ম্যারো থেকে আসে, তাকে বলা হয় থাইমোসাইট। বোন ম্যারো থেকে যখন আসে তাকে বলা হয় থাইমোসাইট, থাইমোসাইটস। হ্যাঁ, এখানে কোনো আর্লি স্টেজে কোনো CD4 থাকে না, CD8 থাকে না, টি সেল রিসেপ্টর থাকে না। নেক্সট হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেজ, এখানে সব ঘটনাগুলো ঘটে যায় অলরেডি। ইন্টারমিডিয়েট স্টেজ, ইন্টারমিডিয়েট স্টেজে কি হয়? আসলে টি সেল ডেভেলপমেন্ট একটু বড়। ইন্টারমিডিয়েট স্টেজে কি হচ্ছে? এখানে হচ্ছে প্রথমে আমরা জানি টি সেল রিসেপ্টর, টি সেল রিসেপ্টরের দুইটা চেইন থাকে। আমরা টি সেল রিসেপ্টরের বিস্তারিত যাব না, জাস্ট জেনে নাও দুইটা চেইন থাকে, একটা হচ্ছে আলফা চেইন, একটা বেটা চেইন। এই ইন্টারমিডিয়েট স্টেজে এসে প্রথমে বেটা চেইন ডেভেলপ করে, বেটা চেইন অফ টি সেল রিসেপ্টর, টি সেল রিসেপ্টর। এরপরে আসবে হচ্ছে তোমার CD4 এন্ড CD8 মলিকিউল, CD8 মলিকিউল আসবে। এরপরে আলফা চেইন ডেভেলপ হবে, আলফা চেইন অফ টি সেল রিসেপ্টর। তাহলে টি সেল রিসেপ্টর ডেভেলপ হয়ে গেল, CD4 CD8 হলো। এইখানে এসে তোমার এই ডাবল পজিটিভ সেল তৈরি হয়ে গেল এই ইন্টারমিডিয়েট স্টেজে এসে। আর ম্যাচিউর স্টেজে এসে, অর্থাৎ স্টেজ থার্ডে এসে, ম্যাচিউর স্টেজে এসে কি হচ্ছে? 3 নম্বর হচ্ছে ম্যাচিউর স্টেজ, ম্যাচিউর স্টেজ। এখানে এসে তোমার এই পজিটিভ সিলেকশন নেগেটিভ সিলেকশনটা হচ্ছে, পজিটিভ সিলেকশন নেগেটিভ সিলেকশন হচ্ছে। এখানে হচ্ছে পজিটিভ সিলেকশন আর নেগেটিভ সিলেকশন, নেগেটিভ সিলেকশন। কিভাবে হয় সেটা বললাম, যে যদি এখানে MHC মলিকিউলের সাথে অ্যাসোসিয়েশন হবে, যদি হাই অ্যাফিনিটি হয় অথবা নো অ্যাফিনিটি হয় তাহলে হবে নেগেটিভ সিলেকশন, অর্থাৎ সেলগুলো ডাই হবে। আর যদি লো অ্যাফিনিটি হয় তাহলে পজিটিভ সিলেকশন হবে। তাহলে পজিটিভ সিলেকশন হয়ে গেলে পরে কি হলো? এটা তো কিছু ডেড তো হয়ে গেল, এটা আমরা এখানে আর আমরা যাব না। নেগেটিভ সিলেকশনের ডেড তো হয়ে গেল। তাহলে পজিটিভ সিলেকশনে এসে কিভাবে আবার ইন্ডিভিজুয়াল সেল হিসাবে সে আসে? তাহলে পজিটিভ সিলেকশন আমরা কি পাচ্ছি? পজিটিভ সিলেকশনে আমরা পাচ্ছি CD4 CD8 টি সেল রিসেপ্টর, তাই না? সবাই আছে, সবাই আছে। জেনে রেখো যে মোর দ্যান 99% সেল, more than 99% cell will, more than 99% cell
die during maturation. More than 99% সেল এই ডিউরিং ম্যাচুরেশন আর নেগেটিভ সিলেকশনের মাধ্যমে ডাই হয়ে যায়। তাহলে লেস দ্যান 1% সারভাইভ করে, লেস দ্যান 1% সারভাইভ করে বাই পজিটিভ সিলেকশন, পজিটিভ সিলেকশন। এই লেস দ্যান 1% সেল হচ্ছে এই লেস দ্যান 1% সেল হচ্ছে এরা। হ্যাঁ, এর ভিতরে এত কিছু। হ্যাঁ, তাহলে যদি বেশি থাকতো আমাদের অটো রিঅ্যাক্টিভ সেল তৈরি হওয়ার সম্ভাবনা বেশি থাকতো। এটা সৃষ্টিকর্তা আমাদের এইভাবে তৈরি করে দিয়েছে যাতে আমাদের অটো ইমিউনো ডিজিজ না হয়। এই সেলগুলো আমাদের নিজস্ব সেলগুলোকে যাতে নন সেল হিসেবে রিকগনাইজ করতে না পারে। তাহলে এই লেস দ্যান 1% সেলটা হচ্ছে এইটা। এখানে এসে কি হচ্ছে যে যখন এখানে এসে যখন CD8 লস হয়ে যাচ্ছে তখন সেলটা হয়ে যাচ্ছে, আর টি সেল সেটা থাকবে সবার সাথে CD4 পজিটিভ সেল বা হেল্পার টি হেল্পার সেল। হ্যাঁ, হেল্পার টি সেল। যখন CD4 লস হয়ে যাবে এখান থেকে তখন হবে CD8 পজিটিভ বা সাইটোটক্সিক টি সেল। হ্যাঁ, এই CD4 থাকে হচ্ছে 70%, এটা থাকে 25%, CD8 টা থাকে 25%। আর যখন বোথ লস হয়ে যাচ্ছে, দুইটাই চলে যাচ্ছে, তখন তাকে ডাবল নেগেটিভ সেল বলে। এটাও কিছু পার্সেন্ট থাকে, এই ডাবল নেগেটিভ থাকে হচ্ছে 4%। আর যখন বোথ রিমেইন থাকছে, দুইটাই যখন থাকছে তখন হচ্ছে ডাবল পজিটিভ সেল, এটা থেকে 1%। তাহলে এখান থেকে আমাদের ডেভেলপমেন্টটা কিন্তু হয়ে গেল। অর্থাৎ ডাবল পজিটিভ সেল থেকে আমাদের লেস দ্যান 1% সেল, সেখান থেকে আবার CD8 লস হচ্ছে, সেটা CD4 70%, CD4 লস হলে CD8 25%, বোথ লস হলে ডাবল নেগেটিভ, আর বোথ থাকলে আর বোথ মার্কার থাকলে ডাবল পজিটিভ। এই যে পার্সেন্টেজ থাকে এটার কারণে সেলফ নন সেলফ ডিসক্রিমিনেশনে কিছু সমস্যা হয়। যাদের এই সমস্ত পরিমাণটা কমে যে এটা রিমেইন থাকে সেই ক্ষেত্রে তাদের অটোইমিউন ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে এইটা মোটামুটি টি সেল ডেভেলপমেন্টের স্টেজগুলো আমরা দেখলাম। আর আমরা জানি যে এনকে সেল আমাদের শরীরে থেকে কত পার্সেন্ট, আমরা বলেছি 5 to 10%, আর টি সেল থাকে হচ্ছে সার্কুলেশনে 70%। এখন আমরা ফাংশন অফ টি সেলে যাব। ফাংশন অফ টি সেল। টি সেলের তো অনেক ফাংশন, ভাগ করে যদি আমরা বলি মেইন ফাংশন কি, টি সেল কি করছে আমরা পড়লাম হচ্ছে হেল্পার টি সেল আর সাইটোটক্সিক টি সেল। এখানে মেমোরি সেল হবে, রেগুলেটরি টি সেল হবে, তারপরে সাইটোটক্সিক টি সেলের আবার ভাগ আছে। অত আমরা ডিটেইলসে না আসে, আমরা অ্যাজ এ টি সেল যদি বলি তাহলে এরা সবাই পারফর্ম করছে, টি হেল্পার সেল মেইনলি পারফর্ম করছে সাইটোকাইন রিলিজের মাধ্যমে। তাহলে মেইন কাজ হচ্ছে সাইটোকাইন বা লিম্ফোকাইন্স, লিম্ফোসাইট থেকে আসলে লিম্ফোকাইন্স বলা হয়। লিম্ফোকাইন্সের ভিতরে সাইটোকাইন্স একটি পার্ট। তাহলে লিম্ফোকাইন সিক্রেশন করে মেইনলি, তাহলে মেইন হচ্ছে লিম্ফোকাইন সিক্রেশন করে। তাহলে ফাংশন যদি তুমি বলো তাহলে টি সেলের ফাংশনে বলবে হচ্ছে এনহ্যান্স ইমিউন রেসপন্স, এনহ্যান্স immune response by producing lymphokines or cytokines.
সাইটোকাইন। এটা হচ্ছে অ্যাজ এ হোল সবার ক্ষেত্রে। এরপরে তোমার টি হেল্পার সেল। টি হেল্পার সেল কি করে? মেইন সেল অফ delayed hypersensitivity. Delayed hypersensitivity. Sensitivity. এটা। তারপরে T helper cell produce some cytokines. That is important এর ভিতরে বলা হচ্ছে ইন্টারলিউকিন 4। এটা কি করে? ক্লাস সুইচিং, এগুলো বিশ্লেষণ আসবে। ক্লাস সুইচিং অফ ইমিউনোগ্লোবুলিন ক্লাস সুইচিং করে। তারপরে প্রডিউস ইন্টারলিউকিন 5। ইন্টারলিউকিন 5 কি করে? বি সেল ম্যাচুরেশনে হেল্প করে। তারপরে T1 রেসপেক্টর TNF প্রডিউস করে ম্যাক্রোফেজকে TNF প্রডিউস করে, অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ। এই হচ্ছে ইম্পর্টেন্ট ফাংশন। আর সাইটোটক্সিক টি সেলের ক্ষেত্রে সাইটোটক্সিক টি সেল কি করে? টি সেল কিল, এটা কাজ মোরলেস এনকে সেলের মতো, কিল ভাইরাস ইনফেক্টেড সেল and tumor cells. এটা সাইটোটক্সিক সেল এই ফাংশনগুলো করে। আর গিভ সেল মিডিয়েটেড ইমিউনিটি। আর অনেক ফাংশন আছে। যাক, এই হচ্ছে ওভারঅল টি সেল সম্পর্কে আমরা জানলাম। এখন এই টি সেল অ্যাক্টিভেশন হয় কিভাবে? টি সেল অ্যাক্টিভেশন কিভাবে হয়? হাউ টি সেল ইজ অ্যাক্টিভেটেড, এটা এখানে একটা কোশ্চেন। How T cell is activated. তাহলে টি সেল অ্যাক্টিভেট হতে গেলে আমাদের প্রথম যে স্টেজটা সেটা হচ্ছে কি? অ্যান্টিজেন প্রেজেন্টেশন। এটা তোমরা অলরেডি জানো, আমি আর লিখতে গেলাম না। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এনগাল্ফ করবে অ্যান্টিজেনকে। সেই অ্যান্টিজেনটা প্রথমে তোমার লাইসোজোম ফিউশন হবে, ফেরোজোম ফিউশন হয়ে এন্ডোসাইটোসিস হবে, তারপরে সেটা স্মল পেপটাইডে পরিণত হবে, তারপরে সেটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের সারফেসে এক্সপ্রেস হবে, সেটা MHC2 এর সাথে অ্যাসোসিয়েশন হবে। তাহলে এখানে তোমার MHC2 অ্যাসোসিয়েশন হবে প্লাস অ্যান্টিজেন বা পেপটাইড, এই কমপ্লেক্স তৈরি হবে। তৈরি হয়ে এখানে টি সেল থাকে, তাহলে টি সেল রিসেপ্টরের কাছে সেটা যাবে। এটা একটা যে এখানে একটা সিগন্যাল পেল হেল্পার টি সেলের কাছে যাওয়ার পরে এইটা কি করবে? প্রথমে ইন্টারলিউকিন 2 রিলিজ করবে। এরপরে আরো সে নিজেই আবার অ্যাক্টিভেট হবে ইন্টারলিউকিন 2 দ্বারা, সে আবার সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করবে। তারপরে রিলিজ হবে ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 5 বি সেলকে অ্যাক্টিভেট করে, এভাবে এই পর্যন্ত একটা গেল। আর একটা আছে, এটা হচ্ছে মেইন সিগন্যাল। আর একটা হচ্ছে তোমার কো-স্টিমুলেশন। কো-স্টিমুলেটরি সিগন্যাল কে দিচ্ছে এটা একটু জেনে নাও, তাহলে এটাই গেল।
co-stimulatory signal মেইনলি দেবে হচ্ছে কে, একটা হচ্ছে দেবে তোমার B7 অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এটা হচ্ছে এপিসি, আর এটা হচ্ছে মনে করো টি সেল। একটা আসবে হচ্ছে B7 মলিকুল, B7 প্রোটিন অ্যান্টিজেন প্রেজেন্টিং গায়ে থাকে, B7 প্রোটিন, B7 প্রোটিন, আর সাথে থাকবে হচ্ছে B7 প্রোটিনের সাথে আমাদের থাকবে হচ্ছে আইসি, B7 প্রোটিনের সাথে থাকবে CD40, সরি CD40, CD28 প্রোটিন। তো CD28 রিসেপ্টর থাকে হচ্ছে টি সেলের গায়ে, তাহলে B7 প্লাস CD28 এটা হচ্ছে বাইন্ড করে একটা co-stimulatory সিগন্যাল দেবে। আরেকটা হচ্ছে CD40 প্লাস CD40 লাইগ্যান্ড। CD40 এর থাকে হচ্ছে এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের গায়ে CD40, আর CD40 লাইগ্যান্ড থেকে টি হেল্পার টি সেলের গায়ে। তাহলে এই দুইটা co-stimulatory সিগন্যাল দিলে তখনই মাত্র ইন্টারলিউকিন 2 টা সিক্রেশন হয়। তাহলে এখানে এই পর্যন্ত এসে থেমে থাকে। তারপর যখন এই co-stimulatory সিগন্যালটা যায়, অর্থাৎ B7 on ABC bind with CD28 on T helper cell and another co-stimulatory signal that is produced when CD40 molecule বা protein on APC bind with CD40 ligand of T helper cell, and a combined co-stimulatory signal will produce interleukin 2 and সাথে TNF alpha human necrosis factor প্রডিউস হয়, এবং সে আবার ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে, সে আবার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল মানে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে। এইভাবে স্টিমুলেশনটা চলতে থাকে। তাহলে এইটা হচ্ছে টি সেলের টোটাল বিষয়টা আমরা জানতে পারলাম। তাহলে আমরা বি সেল পড়ে শেষ করে দিই আজকে। তাহলে এবার আসো বি সেল। তাহলে বি সেল আমাদের কি দিবে? বি সেল আমাদের হিউমার ইমিউনিটি দিবে। বি সেলের অরিজিন কোথায়? বি সেলের অরিজিন হচ্ছে বোন ম্যারো, লিম্ফোয়েড প্রোজেনিটাল সেল অফ বোন ম্যারো। ম্যাচুরেশনও হবে কোথায়? বোন ম্যারোতে। তাহলে বি সেলের মেইন কাজ কি? ফাংশন অফ বি সেল। বি সেলের মেইন কাজ হচ্ছে অ্যান্টিবডি প্রডিউস, আমরা জানি। একটা হচ্ছে যে প্রডিউস অ্যান্টিবডি, সে অ্যান্টিবডি প্রডিউস করে কিভাবে? বাই ডিফারেন্সিয়েট ইনটু প্লাজমা সেল। যে প্লাজমা সেলে ডিফারেন্সিয়েট হয় ইনটু প্লাজমা সেল, প্লাজমা সেল। এ হচ্ছে একটা কাজ। আর একটা কি করে? আর একটা হচ্ছে যে সে কিল সরাসরি করে, এটা কিল ব্যাকটেরিয়া বাই সারফেস ইমিউনোগ্লোবুলিন, দ্যাট ইজ এটা কি বলা হয়? বি সেল রিসেপ্টর। এটা কোন ধরনের? আইজিএম। তাহলে বি সেলকে আমরা চিনতে পারি শুধুমাত্র এই আইজিএম রিসেপ্টর থাকে। বি সেলের গায়ে আইজিএম রিসেপ্টর থাকে। এই আইজিএম সারফেস রিসেপ্টরটাকে বি সেলের একটা মার্কার। এটার মাধ্যমে আমরা বি সেলকে অন্য সেল থেকে আলাদা করতে পারি। আর কারোর গায়ে এটা নাই, শুধু বি সেলের গায়ে আছে। তাহলে মনোমারিক ফর্ম অফ আইজিএম এর মাধ্যমে সে সরাসরি ব্যাকটেরিয়াকে কিল করে এবং একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবেও কিন্তু সে কাজ করে।
তাহলে বি সেল অ্যাক্টিভেশন হয় কিভাবে? তাহলে বি সেল আমাদের শরীরের 30%, লিম্ফোসাইটের 30% হচ্ছে আমাদের বি সেল থাকে, 30% হচ্ছে বি সেল থাকে। তাহলে একটা অ্যান্টিজেন যখন এক্সপোজ হয়, তাহলে বি সেল থাকে আমাদের 30%, রিসাইড করে কোথায়? লিম্ফ নোডে থাকে আমাদের, লিম্ফ নোডে এগুলো থাকে, এবং লিম্ফ নোডের ফলিকলে এটা থাকে ওই ম্যাচুরেশনের বোন মেরু থেকে এসে এটা লিম্ফেটিক্সের মাধ্যমে লিম্ফ নোডে এটা এসে জমা হয়। যখন ইনফেকশনটা হয় তখন নেয়ারিং লিম্ফ নোড যেখানে থাকে, নেইবরিং লিম্ফ নোড থেকে বি সেলটা এই সিগন্যালটা সে পায়। এবং কিছু থাকে স্প্লিনে, স্প্লিনের হোয়াইট পাল্পে থাকে, আর থাকে হচ্ছে লিম্ফ নোডের ফলিকলসে, গার্ড অ্যাসোসিয়েটেড লিম্ফোয়েড টিস্যুতেও থাকে। তারপর এটা অ্যান্টিজেন যখন এক্সপোজ হয় তখন বি সেলটা এই আইজিএম মলিকিউল যেটা বি সেলের বি সেল, সে সেটাকে রিকগনাইজ করে, তারপর সে অ্যাক্টিভেট হয়ে সে এটাকে ক্যাপচার করে, নিউট্রালাইজিং করে এবং প্রলিফারেট হয়ে প্রথমে হচ্ছে প্লাজমা সেলের পরে ওই অ্যান্টিজেন এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করে, এবং একটা মেমোরি বি সেল তৈরি হয়ে থাকে। এই মেমোরি বি সেলটা পরবর্তীতে রিইনফেকশন যদি হয় অ্যান্টিজেন দিয়ে, তখন সে সরাসরি এটাকে রিকগনাইজ করতে পারে। এটা হচ্ছে বি সেলের ফাংশন। তাহলে ডিটেইলস বি সেল পড়তে গেলে আমাদের আসলে আরো একটা ক্লাস লাগবে। আমার মনে হয় যে এটুকুই দরকার, বি সেল সম্পর্কে আর খুব বেশি জানার দরকার নাই, তোমাদের জন্য এটাই যথেষ্ট। আমরা এখন বি সেল এবং টি সেলের যে ডিফারেন্স, এটা কম্পেয়ার, এটা হচ্ছে আমরা পরে আজকের লেকচার আমরা শেষ করব। তাহলে এটা পরীক্ষাতে আসে এবং দেওয়া হয়। তাহলে বি সেল এবং টি সেলের পার্থক্য আমরা আজকে একটু দেখে নিই। তাহলে কম্পেয়ার বিটুইন বি সেল এন্ড টি সেল। এটা আমরা এই পাশে বি সেল লিখি, টি সেল। তাহলে অরিজিন হচ্ছে কি? অরিজিন বোন ম্যারো, এটা বোন ম্যারো। ম্যাচুরেশন, এটা বোন ম্যারো, এটা থাইমাস। 1 2 3। এরপর সেক্রেটরি প্রোডাক্ট কি? সেক্রেটরি প্রোডাক্ট হচ্ছে অ্যান্টিবডি। আর এটা কি? লিম্ফোকাইনস, তাই না? লিম্ফোকাইনস, যেমন ওই সাইটোকাইনস গুলো আমি বললাম। তাহলে এ হচ্ছে সেক্রেটরি প্রোডাক্ট, হচ্ছে অ্যান্টিবডি, আর এটা হচ্ছে লিম্ফোকাইনস। অ্যান্টিজেন রিসেপ্টর, এ হচ্ছে প্রেজেন্ট আনপ্রসেসড অ্যান্টিজেন। এর রিসেপ্টরটা হচ্ছে প্রেজেন্ট আনপ্রসেসড অ্যান্টিজেন। এটা হচ্ছে বি সেল রিসেপ্টর, বি সেল রিসেপ্টর কি বলে, আইজিএম। আর এটা হচ্ছে টি সেল রিসেপ্টর, প্রেজেন্ট প্রসেসড অ্যান্টিজেন। আমরা জানি যে টি সেলের কাছে কিভাবে প্রসেস হয়ে আসে, মাইক্রোফেজ যখন ইনভলভ করে তারপরে এইভাবে প্রেজেন্ট হয়। এই আনপ্রসেসড অ্যান্টিজেনকে সরাসরি করতে পারে, তার যেহেতু এটা বি সেল রিসেপ্টর,
যে ইমিউনোগ্লোবিন রিসেপ্টর আছে। ফাংশন যদি আসি, প্রডিউস, নট প্রডিউস, নট প্রডিউসড। আর এটা থাকে হচ্ছে 20 to 30%, আর এটা 70 to 80% in peripheral circulation। হ্যাঁ, peripheral circulation। এবার আসলে টাইপস অফ ইমিউনিটি কি, কে কোনটা দিচ্ছে? টাইপস অফ ইমিউনিটি এ দেবে হচ্ছে হিউমারাল ইমিউনিটি, বি সেল দেবে হিউমারাল ইমিউনিটি, এটা দেবে সেল মিডিয়েটেড ইমিউনিটি। তাহলে এই হচ্ছে তোমার পার্থক্য, এগুলো পার্থক্য লিখলেই হবে। তাহলে আজকে সেলুলার কম্পোনেন্ট আর সেলুলার বেসিস অফ ইমিউন সিস্টেমের শেষ করে দিলাম। কয়েকটা জিনিস এখানে একটু বাদ পড়ে গিয়েছে, যেটা আমরা বি সেলের সাথে পড়লে আবার পরবর্তী ক্লাসে যে আবার রিভিউ করতে হবে, যার ফলে আমরা পরের ক্লাসে পড়ব। একটা হচ্ছে যে আমরা যেমন টি সেলে পড়েছি পজিটিভ সিলেকশন, নেগেটিভ সিলেকশন কিভাবে হয়, CD8 CD4 কিভাবে হয়, এবং এখানে আমরা পড়েছি এমএস রেস্ট্রিকশন, তারপরে আমরা পড়েছি থাইমিক এডুকেশন। বি সেলের ক্ষেত্রেও কয়েকটি টার্ম এখানে আসবে, একটা হচ্ছে ক্লাস সুইচিং, একটা আসবে ক্লোনাল সিলেকশন, এখানেও পজিটিভ সিলেকশন নেগেটিভ সিলেকশন আছে। এখানে আবার টি সেল ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন আছে, টি সেল ইনডিপেন্ডেন্ট অ্যান্টিজেন আছে, এইগুলোর সাথে অ্যান্টিবডি প্রডিউসের একটি সম্পর্ক আছে। এই জন্য আমি এই ক্লাসে এটি নিচ্ছি না। আমি পরবর্তী ক্লাসে যখন আমরা অ্যান্টিবডি পড়ব, তখন আমরা এই ক্লাস সুইচিং, টি সেল ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, টি সেল ইনডিপেন্ডেন্ট অ্যান্টিজেন ক্লাসিফিকেশনের ভিতরে এগুলো আসবে, তখন আমরা এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হব। ক্লাস সুইচিং কিভাবে হয়, একটা অ্যান্টিবডি থেকে আরেকটা অ্যান্টিবডি কিভাবে হয়, কিভাবে আমাদের জিনগুলা চেইনগুলা রিঅ্যারেঞ্জমেন্ট হয়, এই বিষয়গুলো আমাদের আসবে। তাহলে আমি মনে হয় যে সেলুলার বেসিস অফ ইমিউনোলজি বা ইমিউন সিস্টেমের মোটামুটি একটি ধারণা তোমাদেরকে দিতে পেরেছি। তোমরা পরবর্তী ক্লাসগুলো ফলো করো। আমরা নেক্সট ক্লাসগুলো আমরা একদমই অ্যাবসলিউটলি এক্সাম ওরিয়েন্টেড ক্লাসগুলোতে আমরা টপিকগুলোতে চলে যাব। নেক্সট ক্লাস হবে আমাদের অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি। যদি পারি অ্যান্টিজেন অ্যান্টিবডি একই দিনে শেষ করে দিব। আসলে কি, আমি ক্লাস নেওয়ার সময় একটা জিনিস ভাবি যে আমি ফিল করি তোমাদের, যেহেতু তোমরা আমার সামনে নাই, আমি তোমাদের রেসপন্স দিতে পারছি না যে তোমরা কোনটা বুঝছো কি বুঝছো না, কারণ ফেসিয়াল এক্সপ্রেশন বা রেসপন্স দেখে কিন্তু ফিডব্যাক দেখে অনেক সময় বোঝা যায় যে ক্লাসটা আসলে রেসপন্সিভ হচ্ছে কিনা বা তোমরা বুঝতে পারছো কিনা। আমি গল্প কথা পড়িয়ে গেলাম কিন্তু তোমরা কিছুই বুঝলে না, এইভাবে আসলে ক্লাস হয় না। যেহেতু তোমরা সামনে থাকো না, এই জন্য আমি তোমাদের মতো করে নিজেকে ভাবি যে আসলে আমি যদি এখানে থাকতাম, আমি এই মুহূর্তে কোন জিনিসগুলো বুঝতাম না, কোন বিষয়টা আমার কাছে ক্লিয়ার থাকতো না। কারণ আমি পড়াশোনা করে আসছি, এই জন্য কিন্তু এটা কিছুটা হলেও বলতে পারছি। কিন্তু তোমার জায়গা থেকে যদি আমি বসতাম, তাহলে বুঝতাম যে না, আমি তো আসলে এই জিনিসগুলো জানি না। ঠিক সেইখান থেকে আমি কিন্তু অনেক বিষয় এখানে সন্নিবেশিত করি, যাতে কোনোটা গ্যাপ না থাকে, যে এইটা এই স্টেজটাকে গ্যাপ রেখে কিন্তু আরেক স্টেজে ইমিউনোলজিতে যাওয়া যায় না। যেহেতু আমি টোটাল ইমিউনোলজি পড়ানোর একটি প্রক্রিয়ার ভিতরে আসি, যদি কতদিন পারবো জানি না, প্রক্রিয়ার ভিতরে আসি, এই জন্য আমি চাচ্ছি যে টোটাল ইমিউনোলজিটা একটা শেষ করে দিব। দেওয়ার পরে আমি তোমাদের কাছে দুইটা ক্লাস নিব, সেটা হচ্ছে যে গল্প করব, অর্থাৎ বসে গল্প করব, ইমিউনোলজির গল্প করব। সেইখানে একটা সুন্দর একটা গল্পের মাধ্যমে আমি ইমিউনোলজি একদিনে শেষ করে ফেলে দিব। এই জন্য এখন একটু সময় নিচ্ছি, কোনো সমস্যা হবে না। আমি বারবার রিপিট করব, তোমরা বুঝো, পড়ো। কমেন্ট বক্সে যদি না বুঝতে পারো লেখো, আমি চেষ্টা করব বুঝে তোমাদের পড়ানো।
সেলটা আসলে খুব ইম্পর্টেন্ট ছিল, বড় একটা জায়গায় শেষ করে ফেললাম। পরেরগুলো আমাদের খুব দ্রুত হয়ে যাবে, সেগুলো বুঝতেও তোমাদের সুবিধা হবে। এই জিনিসগুলো, এই টপিকগুলো, এই টার্মগুলো পরবর্তীতে আসলে আমরা কিন্তু এইখানে আবার ফিরে যেতে পারবো। যে কোনো ডিজিজ পড়তে গেলেও এই সমস্ত টার্ম আসবে, যার ফলে আমি কোনো যে গ্যাপ রেখে আসলে পড়াতে পারি না, যার ফলে একটু বড় হয়ে গেল। আর আজকের ক্লাসটা হয়তো তোমাদের কাছে একটু জটিল লেগেছে, কারণ টি সেল, বি সেল, ডেভেলপমেন্ট স্টেজ অনেক কিছু আছে। আসলে আমি অনেক কিছু পড়াইও নাই, অনেক কিছু আছে এখানে, অনেক মলিকুলস আছে যেগুলো আমাদের প্রয়োজনও নাই তোমাদের এই স্টেজে। যেগুলো না জানলেই না সেগুলো আমি বললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বইটাকে ফলো করো, পড়ো এবং নিজেরা নিজেদেরকে প্রশ্ন করো যে কোন জিনিসটা তুমি বুঝতে পারছো না। একদম প্রথম ক্লাসের সাথে পরের ক্লাসগুলোর একটি রিলেশন তৈরি করার চেষ্টা করো। দেখবে যে তোমরা আস্তে 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 তোমাদের এই ইমিউনোলজির বেসিকটা ডেভেলপ হচ্ছে। সবাই ভালো থেকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আশা করি আগামী ক্লাসে দেখা হবে নতুন টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ।